লোকসভা কেন্দ্র বললেই যে নামটা আমাদের প্রথম মাথায় আসে সেটা হলো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর গড়। এবং এখানকার সাধারণ মানুষের যে সাধারণ সমস্যা সেই বিষয়ে আমরা তাদের সঙ্গে কথা বলবো। স্বাস্থ্য কেন্দ্রের ক্ষেত্রে কী ধরনের সমস্যা রয়েছে, এখানে পানীয় জলের ক্ষেত্রে কী সমস্যা রয়েছে, চাষের ক্ষেত্রে কী ধরনের সমস্যা রয়েছে, দৈনন্দিন যে সমস্যাগুলির সম্মুখীন এখানকার মানুষকে আদৌ হতে হচ্ছে কি না, এই সমস্ত বিষয় তাদের সঙ্গে আমরা কথা বলে নেব। তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু চমকপ্রদ প্রার্থী দেওয়া হয়েছে এই কেন্দ্রে। প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে তারা প্রার্থী করেছে এখানকার। ফলে যুব সম্প্রদায়ের মধ্যে তাকে নিয়ে কিন্তু একটা উন্মাদনা রয়েছে। অন্যদিকে নির্মল সাহা বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে তাকে, যিনি জনপ্রিয় এই বহরমপুরের একজন চিকিৎসক। সব মিলিয়ে বলা যায় যে এই কেন্দ্রে এবারে জমজমাট ভোট যুদ্ধ। কিচ্ছু পাইনি আমরা, সরকারি সুযোগ সুবিধা কিচ্ছু নাই আমাদের। লক্ষ্মী ভাণ্ডার পাননি? না, আমাদের কিছু নাই মমতার। দুয়ারে রেশন পাননি? না, ওই তো দুয়ারে রেশন যেটা দেয়, ধরেন বলে যে 10 কেজি দিব, সে জায়গায় দিচ্ছে 4 কেজি। স্বাস্থ্য কেন্দ্রেও কিছু নাই। এই আজ হবে, এই কাল হবে, এই পশু হবে, এই করে। তা আপনাদের যেতে হয় কোথায় চিকিৎসার জন্য? বাড়াবাড়ি হলে ওই আমাদেরকে ধরেন ওই টাকা ঋণ করে আনতে হবে, চেম্বারে যেতে হবে, তাছাড়া তো আমাদের কোনো ইয়ে নাই। পানি জল পাওয়া যায়, মানে এই খরানি টাইমে একটু অসুবিধা হয়, তাছাড়া এমনি এই টাইমটাতে একটু অসুবিধা। খেতে যে জল, সেই ক্ষেতের জল পাওয়া যায় না, জলটা পাওয়া যায় না। এখন নতুন বসাচ্ছে সব, এখনো চালু হয়নি। রাস্তাঘাট তো দেখতেই পেয়েছেন কিরকম অবস্থা, ধসে গেছে মাটি এরকম। এই সময়টা একটু জলের সমস্যা হয়, তাছাড়া 12 মাসই জল পাওয়া যায়। রাস্তাঘাট ঠিকই আছে। পানীয় জলের লাইন করেছিল, পাইপ বসাইছে, আজ মনে হয় 10-15 বছর হয়ে গেল, তো ওই পানির লাইন হলো না। রাস্তাঘাট আছে, আবার ওই তো ঢালাই করেছে, সব পাথর উঠেছে। আমাদের সব পানি, শুধু পানির সমস্যা। বাকি চাষও যায়, খাওয়ারও তাই। চাষের ক্ষেত্রেও জল পাওয়া যায় না। না, আমি লোকে ভাগাভিতে করে খাই, জমি জায়গা নেই। সব মালগুলো চাষির কাছ থেকে তুলে নিয়ে গেল, বাস। এবার তুমি কার সে কোনো জিনিসই ভুক্ত করে নেই, কিছুই নেই তার। পানীয় জল পান মাসি? হ্যাঁ, জল ট্যাঙ্কি আছে। আর এমনি এই যে চাষ করছেন, তার দাম পাচ্ছেন ঠিকঠাক যত তারা ফসল ফলে? না, ফসলের দামই তো নাই। চাষি চাষ করে কি করবে, ফসলের দাম নাই। গরু বাছুর চড়াচ্ছি, পুষছি, গরু বাছুরের দুধের দাম নাই, হাসপাতাল নাই। এখানে কিছু হইলে বহরমপুর। এখানে এমনি স্বাস্থ্য কেন্দ্র বা এই ধরনের কিছু আছে? না, ওসব নাই। রাজ্য সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন? না, ঘর আসছে না, ঘর ভেঙে পড়ছে, ঘর তো দিচ্ছে না। আবাস যোজনার ঘর পাচ্ছেন না? না, ঘর দেওয়ার কিচ্ছু দেয় না সরকার আমাদেরকে। ভোট তো দিয়ে যায়, ভোট তো দিই, মেলায় তো আসে, ঘর আসে, টাকা পয়সা কিছুই তো পাই না আমরা। আপনাদের এখানে তো সাংসদ হলেন অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের, তিনি আপনাদের সহায়তা করেছেন কোনো? আপনার না করেন। এই যে চাষ করো, তোমরা যা টাকা দাও সেই টাকা ওঠে চাষ করে? না স্যার, টাকা পয়সা সেরকম ওঠে না। সময় জল হচ্ছে না, দাম পাওয়া যাচ্ছে না ফসলের। এই নিজেদের জোগাড়, সরকার থেকে পাওয়া যায় না। জল কিনতে হয়, কিনে চাষ করতে হয়। স্বাস্থ্যকেন্দ্র এখানে সেরকম নেই, আমাদের বেলডাঙ্গা যেতে হয়। হসপিটাল আছে, আপনার সরকারি হসপিটাল আছে, স্বাস্থ্যকেন্দ্র। সেখানে চিকিৎসা হয় ঠিকঠাক? চিকিৎসা হয়, বাড়ি বাড়ি লাইন দিয়ে গেছে, কিন্তু জল পাওয়া যায়নি, জল আসেনি কোনো। রাস্তাঘাট তো দেখতেই পেয়েছেন, রাস্তাঘাট কেমন, মোটামুটি রাস্তাঘাট। হ্যাঁ, সাংসদ খোঁজ খবর নেয় এই সমস্ত কাজকর্ম? সংসদ বলতে গেলে সংসদের খোঁজ খবর সেরকম পাওয়া যায় না। এই ভোট আসলে পাওয়া যাবে, এই যে এখন ভোট এসছে, এখন পাওয়া যাবে। কই দিচ্ছে, কই তো বর্ডার মাল পাঠালেই তো পেঁয়াজ 20 টাকা বিক্রি হবে। তো সরকার তো কোনো দিন নজর দিচ্ছে না চাষের মালে। হ্যাঁ, মোদী সরকার তো বর্ডার আটকে দিয়ে শুনছি যে বাংলাদেশে মাল নেবে, সৌদি আরব মাল নেবে, দিচ্ছে কই পেঁয়াজ দিলে চাষিদের কিছু টাকা পয়সা হয়তো চাষেরা খুশি থাকতো। 100 দিনে যে 500 টাকা মেয়েদের ওটা সব পাচ্ছে, ওগুলো ঠিকঠাক পাচ্ছে। আপনাদের এখানে তো সাংসদ অধীর চৌধুরী, আমাদের চৌধুরী কাজকর্ম ঠিকঠাক করেছে? কই অধীর রঞ্জন চৌধুরী এখন আপাতত এখন কোনো কাজ নাই, তবে একটা কাজ আমাদের বিশ্বপুর সরেছে, জল ট্যাঙ্ক করছে ওই স্কুলের পাশে, এটাই। আর আপনি যেটা বলছেন যে অধীর রঞ্জন চৌধুরী আমাদের এখানকার 1999 সাল থেকে ও মানে জিতে আসছে, তো ওনার তো কোনো রাস্তার কোনো অবদানই নাই। যা করেছে আমাদের রাজ্য সরকার রাস্তা করেছে, কিন্তু রাস্তা করলেও রাস্তা কিন্তু ফাঁকি রাস্তা করেছে, কিন্তু রাস্তা ফাঁকি কোনো
মানে কোনো টেকনিক্যাল নাই, কোনো ইঞ্জিনিয়ারদের টেকনিক্যাল নাই, কোনো মানুষ 1 বছর পরে উঠেছে, পাথর সব উঠে চলে যাচ্ছে। আমাদের এখানে আমি তো দেখছি না কোনো নজর দিয়েছে 5 বছরের ভিতরে সংসদ। মানে এখানে আরও তো আনপাবলিক আছে, আরও তো নিশ্চয়ই আমার কথা শুনতে হয়েছে। মিথ্যা বলছি কি সত্যি বলছি? আমি সত্যি কথা বলছি। আমার সংসদ এখানে কোনো কাজই করেনি। সমস্যা রাজনীতিতে তো আমরা থাকি না, আমরা ব্যবসায়িক ব্যবসার কাজে থাকি। মোটামুটি ঠিক আছে, কাজ কাম ঠিক আছে, পানীয় জল, রাস্তাঘাট এমনি সব ঠিক আছে। 100 দিনের কাজের পয়সায় তো পাবলিক পায়নি। মোদী সরকার তো মমতাকে পয়সাই দেয়নি, তাই শুনছি। এই পয়সা তো মমতা 70 দিনের পয়সা দেবে, এটাই তো প্রচার হচ্ছে। এখন সেটা সঠিক হবে কি কী হবে সেটা আমি বলতে পারছি না। অধীর চৌধুরীর কাজকর্ম এখন তো তৃণমূলের যুগ, তৃণমূলে হচ্ছে। অধীরের কাজ ঠিক মতন সব মানুষ মেনে নিতে হয়, তা ভোটও হয়েছে না, সব তৃণমূলের ভোট হয়েছে। বুথ জাম করে হয়েছে, নাই বুথ দখল করে হয়েছে, নাই প্রশাসন দিয়ে ভোট করে নিতে, এই হয়েছে ভোট। বিরোধী দল দেখাতে এজেন্ট ভোটে ঢুকতেই তো দিচ্ছে না, প্রশাসনের তরফ থেকে তো দিচ্ছে না ঢুকতে। ভোট তো সব একতরফা হয়ে যাচ্ছে। প্রশাসন থেকে বলে দিচ্ছে তোরা ভোট কেন্দ্রে যাবে না, গেলে তোদের অন্যরকম হবে, ভয়ে তো কেউ যেছে না। এইভাবে তো ভোট হয়ে যাচ্ছে। প্রচার হচ্ছে অতি সত্য, ওগুলো অসত্যর কিছু না। এই যে সারদা কেলেঙ্কারি, পাবলিকের টাকা পয়সা সব তো নষ্ট করে দিল। বোম্বে, কেরালা সব তো কাজ করতে যায়, এখানে তো কোনো কাজ নাই। মানুষ তো লেখাপড়া শিখে সব ছেলেপেলে বেকার এখন বিদেশে, গ্রামে ঘরে কাজ করতে লজ্জা পাচ্ছে, সব বিদেশে চলে যাচ্ছে। বিদেশে যে হোটেলে কাজ করছে, না রাজমিস্ত্রির কাজ করছে, জুগাল দিচ্ছে, এই হচ্ছে। বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিধানসভা ঘুরে যেটা দেখা গেল, এক একটি বিধানসভায় এক এক ধরনের সমস্যা। কোথাও যেমন পানীয় জলের সমস্যা রয়েছে, আবার কোথাও চাষের জমিতে সঠিকভাবে জল পৌঁছচ্ছে না বা ফসলের দাম পাচ্ছেন না চাষিরা। এই সামগ্রিক বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন আমরা জেনে নেব। নমস্কার, আমি ডক্টর সৌমেন চক্রবর্তী, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করি পেশায় এবং সমাজবিজ্ঞানের বিভিন্ন গবেষণার সঙ্গে সারা বছরই জড়িত থাকি। তারই একটি অঙ্গ হিসাবে আজ তুলে ধরছি পশ্চিমবঙ্গের এমন একটি কেন্দ্র যেখানে ইতিমধ্যেই চিত্তাকর্ষক লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেই কেন্দ্রের নাম বহরমপুর, মুর্শিদাবাদ জেলার অন্তর্ভুক্ত বহরমপুর কেন্দ্র, যেখানে বিগত দীর্ঘ সময় ধরে অধীর রঞ্জন চৌধুরী যেভাবে এই লোকসভা কেন্দ্রটির লালন পালন করে, এক কথায় বলা যায় যে বিভিন্ন বিগত দিনে একটা বড় সময় ধরে রাজনীতির পট পরিবর্তন হয়েছে। মুর্শিদাবাদের গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, দলে ভাঙন এসছে। আবার একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে দল বদলানোর বিভিন্ন খেলা চলেছে, কিন্তু যে মানুষটা মাটি আঁকড়ে পড়ে রয়েছে তার নাম অধীর রঞ্জন চৌধুরী। এবং বলা যায় এক সময় যেমন গনি খান মিথ কাজ করে, মালদা মানে গনি খান চৌধুরীর খাস তালুক, তেমন বহরমপুর মানে অধীর রঞ্জন চৌধুরীর খাস তালুক। যদিও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস প্রার্থী শুধু নন, অধীর রঞ্জন চৌধুরী আজ নিজেই যেন এক প্রতিষ্ঠান হয়ে উঠেছে। স্বভাবতই শাসক তৃণমূলও কিন্তু সেই জায়গা থেকে তাকে আক্রমণ শানাচ্ছে এবং একই সঙ্গে সর্বোচ্চ নেতৃত্বকে অধীর রঞ্জন চৌধুরী বারবারই দেখা গেছে যে এই বহরমপুরে এসে লড়াইয়ের চ্যালেঞ্জ দিচ্ছেন। তাই বলা যায় শাসক তৃণমূল এবং অধীর রঞ্জন চৌধুরীর মধ্যে লড়াই যেমন দেখবার বিষয়, তেমন বিজেপিও এখানে পিছিয়ে নেই। এই অঞ্চলটি শুধুমাত্র যে ক্যারিজমেটিক লিডারশিপের লড়াই তা নয়, একই সঙ্গে বলা যায় অধীর রঞ্জন চৌধুরীর সাংগঠনিক ক্ষমতা এবং শাসক তৃণমূল কংগ্রেসের প্রেস্টিজ ফাইট, উভয়েরকে কেন্দ্র করে দুতরফেই যে দড়ি টানাটানি খেলা, সেখানে দাঁড়িয়ে জনতা কোন দিকে রায় দেয় সেটা একটা বড় জায়গা। মনে রাখতে হবে
অধিকাংশভাবে বা বিরাট অংশভাবে ভোটদাতাদের মধ্যে দাঁড়িয়ে আছে কৃষিজীবী সম্প্রদায়, দাঁড়িয়ে আছে বিড়ি শ্রমিক সম্প্রদায়, দাঁড়িয়ে আছে পরিযায়ী শ্রমিকদের আর্থিক ভবিষ্যৎ নির্ধারণের কর্মসূচি কেন্দ্রিক যে লোকসভা কেন্দ্র। তৃণমূল কংগ্রেস বা তার বিরোধী হিসাবে যারা এখানে অবতীর্ণ হয়েছেন তারা দাবি করছেন যেভাবে দুহাত তুলে মানুষের সমর্থন এখানে অধীরবাবু পেয়েছেন, কিন্তু সেইভাবে উন্নয়ন এখানে চোখে পড়ে না। তাদের অভিযোগ এখানে যে খাস তালুক বলা হয় তা আসলে উন্নয়নের নিরিখে নয়, তা আসে অনেকটাই তার সাংগঠনিক জোরে ভোট করিয়ে নেওয়ার ক্ষমতার ওপরে। বারবার বলছি কেন, পশ্চিমবঙ্গে ভোট হয়, ভোট করানো হয় এবং নেতাকে জিতিয়ে আনা হয়। এই ত্রিফলা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সেটা খারাপ কি ভালো ভবিষ্যতে বলবে, কিন্তু এই ত্রিফলার কার্যকারিতা আমরা ইতিমধ্যেই বাস্তব ক্ষেত্রে নির্বাচনী প্রকৌশলের ক্ষেত্রে আমরা খেয়াল করি বা লক্ষ্য করি। এখানে যে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন স্কিমগুলো বা রাজ্য সরকারের যে বিভিন্ন জনকল্যাণকামী স্কিমগুলো বা যে পরিষেবাগুলো এখানকার মানুষ কতটা পেয়েছেন, কতটা সাংসদের কাছে আশা করেছিলেন, এবং একই সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা, ট্রেনের যোগাযোগ ব্যবস্থা এবং একই সঙ্গে বিচ্ছিন্ন বা প্রান্তিকতা থেকে তাদেরকে তুলে নিয়ে এসে দেশের ভৌগোলিক সংযোগের সঙ্গে যুক্ত করানো এবং অর্থনৈতিক যে মেইনস্ট্রিম অ্যাপ্রোচ, অর্থনীতির মূল শাখার সঙ্গে তার অঞ্চলকে যুক্ত করে মানুষের আয় বৃদ্ধি এবং একই সঙ্গে গঙ্গার ভাঙন রোধ, এবং দ্বিতীয়ত হচ্ছে আমি যেটা বলেছি বিরাট অংশের এক পরিযায়ী শ্রমিক করোনা উত্তরকালে তাদের যে অর্থনৈতিক মেরুদণ্ডটা ভেঙে গেছিল, সেই ভাঙা মেরুদণ্ড এই কয়েক বছরের মধ্যে জুড়ে দেওয়ার ক্ষেত্রে সাংসদের ভূমিকা কতটা, সেটাও এই ভোট বাক্সের প্রতিফলনে আমরা কিন্তু টের পাব। অর্থাৎ সাংসদকে দেখা যায় না একথা এখানে কেউ বলতে পারবে না। সংগঠক মানুষের কাছের মানুষ হিসাবে অধীর রঞ্জন চৌধুরী সুপরিচিত নাম। আবার এটাও বলা যায় অনেক সময় নিজের অজান্তেই অনেক সময় বালির বাঁধের মতো ভেঙে যায় তার দুর্গ এবং পায়ের তলার মাটি চলে যায়। সেখানে এইভাবেই কিন্তু আমরা দেখেছি যা গড় বলে পরিচিত, যা দুর্গ বলে পরিচিত, তা সম্পূর্ণ কিন্তু মানুষের ভিত্তিভূমি, মানুষের জনসমর্থনের ভিত্তিভূমি। সেই মানুষের জনসমর্থনকে বোঝার ক্ষেত্রে অনেক নেতা সক্ষম হন না। অর্থাৎ মিটিংয়ে বেশি লোক, র্যালিতে বেশি লোক, সেই লোকের প্রাবল্য ভোট বাক্সে কতটা পড়বে সেটা যে নেতৃত্ব সফলভাবে করতে পারেন তার ক্ষেত্রেই বলা যায় ভোট সমীকরণের ক্ষেত্রে সে অনেকটাই এগিয়ে। আমাদের বিশ্লেষণের মধ্য দিয়ে যেটা ধরা দিচ্ছে, এখানে প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস বা বিজেপির থেকে গড়পত্তা হিসাবে অধীর রঞ্জন চৌধুরী খানিকটা এগিয়ে, কিন্তু বলা যায়, আবারও বলছি, এখানে ফ্লোটিং ভোটার অর্থাৎ যেটা সুইং ভোটার সেটার ওপরও কিন্তু ফ্র্যাকশন অফ মার্জিন, আমি বলবো যে অল্প কিছু ভোটের ব্যবধানেও এখানে কিন্তু সেই লোকসভা কেন্দ্রের গড়ের উত্থান পতন ঘটতে পারে। অর্থাৎ চমকপ্রদ কিছু পরিবর্তন ঘটলে সেটা আমাদের বিস্ময় যেন না লাগে। এর নামই তো গণতন্ত্র। অর্থাৎ মানুষ তার নিজের বোধ বুদ্ধির নিরিখে সে তার নেতাকে চয়েস করবে এবং নতুন জল তারা পুকুরে ঢোকাবে কিনা বা নতুনভাবে বাঁধের বাঁধ দিয়ে নতুনের ওপর আস্থা রাখবে কিনা, কিংবা পুরনো চাল ভাতে বাড়ে একটা কথা আছে, সেই পুরনো চালের প্রতি ভরসা রাখবে কিনা, এটাই বড় কৈফিয়ত বা বড় চ্যালেঞ্জ, বড় প্রশ্নচিহ্ন হিসাবে দেখা দেবে বহরমপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে। বহরমপুর এই লোকসভা কেন্দ্র থেকে 5 বার সংসদে নির্বাচিত হয়েছেন অধীর চৌধুরী। তবে এবার তার লড়াই কিছুটা হলেও
কঠিন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তার কারণ তৃণমূল কংগ্রেস এবারে ইউসুফ পাঠানকে এখান থেকে প্রার্থী করেছে এবং তরুণ সম্প্রদায়ের মধ্যে একদিকে যেমন ইউসুফ পাঠানকে নিয়ে একটা উন্মাদনা রয়েছে, পাশাপাশি এই বহরমপুরে তৃণমূলের যে দলের অন্দরের যে কোন্দল, সেই বিষয়টাও কিন্তু বেশ কিছুটা স্থিমিত করা গেছে। যদিও হুমায়ুন কবিরকে আমরা দেখেছিলাম যে ইউসুফ পাঠানকে প্রার্থী ঘোষণার পরে তার তরফ থেকে একটা বিদ্রোহী মনোভাব নেওয়া হয়েছিল, সেটা অনেকটাই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সামাল দিতে পেরেছেন এবং এই জায়গা থেকেই রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে যেহেতু এই বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রায় 52% সংখ্যালঘু ভোট রয়েছে এবং যারা এই কেন্দ্রের অন্যতম নির্ণায়ক শক্তি হিসেবে পরিগণিত, ফলে এই ভোট যেটা পুরোটাই কংগ্রেসে বা অধীর চৌধুরীতে যায়, তার বেশ কিছুটাই যদি তৃণমূল কংগ্রেস ভাগ বসাতে পারে। অন্যদিকে এই এলাকার জনপ্রিয় চিকিৎসককে নির্মল সাহাকে প্রার্থী করেছে বিজেপি নেতৃত্ব, ফলে সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের হিন্দু ভোট সেটা যদি বিজেপিতে বেশ কিছুটা যায়, তাহলে কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি অধীর চৌধুরীকে এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে পড়তে হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা, বহরমপুর।